রাজ্য বাজেট ঘোষণার দিনই বলা হয়েছিল যুবসাথী প্রকল্পের কথা। ইতিমধ্যে সেই প্রকল্পের ফর্ম ফিল আপও শুরু হয়ে গিয়েছে। প্রচুর মানুষ, প্রায় লক্ষাধিক পড়ুয়া, এমনকি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এই ফর্ম ফিল আপ করছে। এর প্রভাব যুবদের মনে কিরকম ভাবে পড়েছে, আদৌ পড়েছে কিনা, সেটা নিয়ে আলোচনা করে নেব ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশ সরকারের সঙ্গে। অয়নাংশ, তো তোমাকে গণশক্তি ডিজিটালের পর্দায় স্বাগত। আচ্ছা, আমরা তো দেখেছি যে যুবসাথীর ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং এখানে দেখছি যে বাংলায় যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ। অনেকে খুব অল্প পড়াশোনা করেছেন, কেউ হয়তো মাধ্যমিক পাশ করেছেন তারপরেই চলে গেছেন। তারপরে এখানে যুবসাথী এসছে এবং বেকারদের আন্দোলন রয়েছে, কর্মসংস্থান মোটামুটি নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে যুবসাথী প্রকল্প এখন রয়েছে, এর আগে যুবশ্রী ঘোষণা করা হয়েছিল, এখন যুবসাথী। এর প্রভাব কতটা, কিরকম দেখছো? প্রথম কথা হচ্ছে যে আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বিগত কয়েক বছর ধরে, অনেকটা সময় ধরেই আমরা একটা কথা বলছি যে পশ্চিমবাংলার যে তরুণ অংশ, বেকার যুব, তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যতদিন না সরকার এই স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে, ততদিন 6,000 টাকা করে আমরা বলেছি যে আজকের যা পরিবেশ পরিস্থিতি, বাজার দর সব কিছু নিয়ে 6,000 টাকা বেকার ভাতা দিতে হবে যদি স্থায়ী কর্মসংস্থান না করতে পারো। কিন্তু বাজেট যে ঘোষণা হলো, রাজ্য বাজেটে কর্মসংস্থান বলে কোনো শব্দই রাজ্যের শাসকরা ব্যবহারই করলো না। 1,500 টাকা ভাতার ঘোষণা করলো, কিন্তু আমরা অনেক আগেই 6,000 টাকা বেকার ভাতা দিতে হবে বলেছি। কিন্তু তার আগের কথাটা হলো যে মূল কথা হচ্ছে যে বিপুল তরুণ অংশ, তরুণ সমাজ, তাদের স্থায়ী কর্মসংস্থান চাই। এই কর্মসংস্থানকে সম্পূর্ণভাবে অ্যালুপ করে গেছে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্যের শাসকরা। এর সঙ্গে আর একটা কথা, রাজ্য সরকারে আসার পর তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল যুবশ্রী প্রকল্পে, কয়েক লক্ষ বেকার যুব সেটা তারা ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু এখন যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাসটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তারা কি পাচ্ছেন যতজন অ্যাপ্লাই করেছিলেন, নাকি তারা পাচ্ছেন না? সরকার এই সংক্রান্ত কিন্তু কোনো তথ্য কার্যত সামনে আসছে না। আসলে ফুলিয়ে ফাঁপিয়ে যেরকমভাবে বলা হয় যে প্রচুর প্রচুর প্রকল্প সরকার চালু করেছে, তার মধ্যে অর্ধেকের বেশি বা বড় অংশই প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন শব্দকে এখানে ব্যবহার করা হচ্ছে। এইটা হচ্ছে সরকার এইভাবে চলছে। দ্বিতীয় আমাদের কথা, যে এই সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল বছরে 2 লক্ষ বেকারের চাকরি। 15 বছর অতিক্রান্ত, তাহলে 15 × 2, 30 লক্ষ বেকার যুবর কাজ হওয়ার কথা। তাহলে কি 30 লক্ষ বেকার যুবর কাজ হয়েছে? যা আজকের বর্তমান শাসকরা বলেছিল যে 2 লক্ষ বেকারের চাকরি দেবো, আসলে যুবদের সঙ্গে ব্যাপক প্রতারণা। এই যে পশ্চিমবাংলার যুব সমাজ হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে প্রতিদিন পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তুমি যা বললে, কেন যাচ্ছে? পশ্চিমবাংলায় আসলে কাজের পরিবেশ নেই, কর্মসংস্থানের পরিবেশ নেই। সেই কারণে বেকার যুবকে অর্থনৈতিক অনটনে, অর্থনৈতিক কষ্টে নিজের পরিবারকে প্রতিপালন করা, সেই তাগিদ থেকেই তাকে বাইরের রাজ্যে, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। ভিন রাজ্যে চলে গিয়ে যতটুকু উপার্জন করতে পারে সেই উপার্জন তাকে করতে হচ্ছে। আসলে পশ্চিমবাংলায় কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে পারেনি বর্তমান শাসকরা, কাজের পরিবেশ তৈরি করতে পারেনি শাসকরা, ফলত পরিযায়ী শ্রমিকদের এই রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল, সেই সরকারের নির্দিষ্ট কতকগুলো লক্ষ্য ছিল যে শিল্পায়ন করো, কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্প করো, বেকার যুবদের যোগ্যতা অনুযায়ী কাজ দাও। এই পরিকল্পনা ছিল। প্রত্যেক বছর এসএসসি ছিল, পিএসসি ছিল, আবার একদিক থেকে কারখানা গড়ে উঠেছিল। সেই কারখানাগুলোয় তুলনায় যারা হয়তো মাধ্যমিক পাস করেছে বা মাধ্যমিক পাস করতে পারেনি, তারা বিভিন্ন কারণে, সেটা হতে পারে, তারা অন্যান্য কাজ, হাতের কাজ, বিভিন্ন কাজ শিখেছে, তাদের কাজের একটা জায়গা তৈরি হচ্ছিল। কোনো ক্ষেত্রটাই আজকে পশ্চিমবাংলায় সুরক্ষিত নেই। ফলে পশ্চিমবাংলার যুব সমাজ সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে ব্যাপক লাইন পড়ছে, তুমি যা বললে, এই লাইনটা পড়ছে মানে এটা তো সরকারের ব্যর্থতার জন্য পড়ছে। কেন লাইন পড়ছে? এটা সরকারের সাফল্য নয়, এটা সরকারের ব্যর্থতা। এই কারণে ব্যর্থতা যে আসলে চোখের সামনে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার বেকারত্বের যন্ত্রণা কতটা তীব্র, তীব্র আছে বলেই ওই লাইনে প্রতিদিন বাড়ছে। আচ্ছা, তোমরা যে বলছো যে কাজের অভাব, হুম।
তোমরা কেন মনে করছো, মানে কি কি কারণে এই কাজের অভাব দেখা যাচ্ছে, আর এর বিকল্প কি হতে পারে, তোমরা কি বলছো? প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলায় এই যে ব্যাপক তরুণ অংশ, তরুণ সমাজ, যুব বয়সের একটা স্বাভাবিক প্রবৃত্তি থাকে আবেগ। এই আবেগের সঙ্গে যদি যুক্তিকে ব্যবহার করা যায়, বৈজ্ঞানিক বোধ তৈরি করা যায়, পড়াশোনার পরিবেশ তৈরি করা যায়, নতুন নতুন সেক্টর, কলকারখানা, বিভিন্ন ক্ষেত্র যদি তৈরি করা যায়, তাহলে এই যুব সমাজকে দিয়েই দেশ গড়ার কাজে তাদেরকে ব্যবহার করা যায়। বর্তমান শাসক, সেটা রাজ্যের শাসক হোক বা দেশের শাসক হোক, তাদের মূল লক্ষ্যটাই হয়ে দাঁড়িয়েছে যে এই যুব সমাজকে যুক্তিহীন করো, যুক্তিহীন করে বিপথগামী করো, তাদেরকে লুটেরায় পরিণত, মানে শাসক যা চায় যে তাদের লুটেরাদের যা কাজকর্ম সেটাকে বজায় রাখতে এই তরুণ সমাজকে বিপদগামী করে তারা ব্যবহার করতে চায়। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু সহ বামপন্থীদের সরকারের এটাই লক্ষ্য ছিল, এই যুব সমাজের হাতে দুহাতে দুটো কাজের ব্যবস্থা করে করে যোগ্যতা অনুযায়ী কাজ দিয়ে তাদেরকে দেশ গড়ার কাজে ব্যবহার করা। এইটা নেই, তাহলে কাজের সেক্টর তৈরি করতে হবে, পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। সেই জন্যেই পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার ভেবেছিল যে কর্মসংস্থানের জন্য নতুন নতুন ছোটোখাটো শিল্পগুলো গড়ে তোলো, কাজের ক্ষেত্র তৈরি করো। এই যে আমাদের দেশের যে সরকারি ক্ষেত্রগুলো, সরকারি কারখানাগুলো, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো কেন্দ্রের সরকারও তো বিক্রি করে দিচ্ছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কথা আছে? বিজেপির বিরুদ্ধে এই নিয়ে কোনো নীতিগত লড়াই আছে? আসলে নীতিগত অবস্থান থেকে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক একই জায়গায় দাঁড়িয়ে, ফলত বেকারদের কাজ দেওয়ার ক্ষেত্রে যে লক্ষ্য থাকা দরকারের সরকারের, সেই লক্ষ্য তাদের নেই। অতএব পথ একটাই, পথ খোলা আছে পশ্চিমবাংলায়, বামপন্থাই একমাত্র সেই পথকে খুলতে পারে, যে পথের মাধ্যমে বেকারদের কাজের ক্ষেত্র, সেক্টর, ছাত্রদের পড়াশোনার পরিবেশ নতুন করে ফেরানো যেতে পারে। সেই জন্যই তো আমরা ডিওয়াইএফআই 17ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি আমরা নতুনভাবে এখানে স্লোগান দিয়েছি যে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। বামপন্থাই একমাত্র পশ্চিমবাংলার মাটিতে বিকল্প, যারা কাজের পরিবেশ ক্ষেত্রকে তৈরি করতে পারে। সেই পথের দিকেই আমাদেরকে এগোতে হবে, হাঁটতে হবে। তবেই পশ্চিমবাংলার বেকার যুব, তরুণ অংশ, তরুণ সমাজ তারা কাজের মুখ দেখতে পাবে। আচ্ছা, এছাড়া আমরা দেখলাম যে যেদিন বাজেট ঘোষণা হলো সেদিনকেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল, কিন্তু বলা হয়েছিল যে এই প্রকল্প আগস্ট মাস থেকে শুরু হবে, হুম। কিন্তু হঠাৎ করে সেটা এগিয়ে আনা হলো। এটাকে কিভাবে দেখছো, আর এটার কি কোনো প্রভাব রয়েছে যুবদের মধ্যে, মানে প্রথম এই প্রকল্পের কতটা প্রভাব দেখছো? প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে লাইন বাড়ছে মানে এটা সরকারের সাফল্য নয়। বেকার ভাতায় লাইন বাড়ছে মানে সরকারের এটা ব্যর্থতা। আসলে বেকার যুবদের যে কাজের ক্ষেত্র তৈরি করার কথা ছিল, সরকার সেই কাজের ক্ষেত্রকে তৈরি করতে পারেনি। ফলত পশ্চিমবাংলার মাটিতে একটা কঠিন অবস্থা এবং সংকটের মুখোমুখি, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে সংকটের মুখোমুখি যুব সমাজ। আমি বললাম সরকার যা চায় যে এই যুব সমাজকে পথগামী করে লুটেরা বাহিনীতে পরিণত করতে চায়, আর এই যুব সমাজকেই আমরা চাই যে তাদের হাতে যোগ্যতা অনুযায়ী কাজ হোক, তারা দেশ গড়ার কাজে, সমাজ গড়ার কাজে, বিভিন্ন ক্ষেত্রকে গড়ে তোলার কাজে তারা ভূমিকা পালন করুক, যা বামপন্থীদের সরকারের লক্ষ্য ছিল। অতএব সেই লক্ষ্যটাই একমাত্র লক্ষ্য আজকের পরিস্থিতিতে বেকার যুব সমাজের কাছে। এই সরকার চায় না, এই সরকার এই পরিবেশ পরিস্থিতি তৈরি হোক, কাজের পরিবেশ পরিস্থিতি তৈরি হোক, চায় না। সেই জন্যই তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। এখন সরকার এগিয়ে এনেছে না 2 মাস পিছিয়ে দেবে সেটা পরের কথা, এখন এগিয়ে এনেছে। এই সরকারের যা কথাগুলো, মানে বিশ্বাসযোগ্য কি? বিশ্বাসযোগ্যতার জায়গায় দাঁড়িয়ে আছে? বছরে তো 2 লক্ষ বেকারের চাকরি দেবে বলেছিল, তাহলে 30 লক্ষ বেকারের কি চাকরি হয়েছে? দেশের সরকার বলেছিল 2 কোটি বেকারের চাকরি, তাহলে 14 সাল থেকে দেশের সরকারে আছে বিজেপি, তারা কি 2 কোটি বেকারের চাকরি বছরে দিতে পেরেছে? উপরন্তু যতটুকু কাজের ক্ষেত্র আছে সেই কাজের ক্ষেত্রগুলোকে শেষ করে দিচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে শেষ করে দিচ্ছে, যেখানে কাজের ক্ষেত্র তৈরি হতে পারে সেগুলোকেও শেষ করে দিয়েছে। কাজে তৃণমূল কংগ্রেসের কথায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এটাই স্বাভাবিক। পশ্চিমবাংলার একমাত্র বিকল্প বামপন্থাইকেই ফেরাতে হবে, তবেই পশ্চিমবাংলার মাটিতে নতুন শিল্প, কলকারখানা, কৃষির যেমন অগ্রগতি ঘটবে, কৃষিক্ষেত্রেও আক্রান্ত, কৃষির যেমন অগ্রগতি ঘটবে, এবং বেকার যুবদের কাজের জন্য শিল্প ক্ষেত্রেও অগ্রগতি ঘটবে। এসএসসি প্রত্যেক বছর হতো, হয় না। দূর যতটুকু হচ্ছে ততটুকুতে দুর্নীতি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বছরের পর বছর প্রত্যেক বছর হতো বামপন্থীদের সময়, এখন হয় না। বিভিন্ন সরকারি ক্ষেত্রের পরীক্ষা ধারাবাহিক হতো, হয় না। আবার ঘোষণা করলো কি মাধ্যমিক উত্তীর্ণরা এই আওতায় পড়বে।
তাহলে মাধ্যমিক তো অনেক কারণে অনেক ছেলে মেয়ে 2011 সালের পর থেকে পশ্চিমবাংলার মাটিতে শাসক যা অবস্থা তৈরি করেছে পড়াশোনার পরিবেশের, 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে, ফলে ছেলেরা তো অনেক ছেলে মেয়ে সকলেই যে পড়াশোনার ক্ষেত্রটা যেভাবে সংকুচিত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো কাজের পরিবেশটা তৈরি হচ্ছে না, ফলে পড়াশোনার থেকে বিমুখ হচ্ছে এবং বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণ হতে পারে, আরো অন্যান্য কারণ হতে পারে, সকলে মাধ্যমিক অবধি পড়তে পারেনি। তাহলে তারাও তো আমাদের রাজ্যের সন্তান, তাহলে তাদের কথা সরকার কোথায় ভাবলো? তাদের কথা তো ভাবলো না। এই যে পশ্চিমবাংলার যৌবন ট্রেনে চেপে প্রতিদিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হোক, অন্যান্য রাজ্য হোক, পাড়ি দিচ্ছে কাজের জন্য, তাহলে তাদের ভাবনার কোনো ভাবনা নেই সরকারের, এটাই লক্ষণ। সেই জন্যেই আমাদের একই কথা আমি তৃতীয়বার রিপিট করছি, যে পশ্চিমবাংলায় শিল্পের পরিবেশ, কাজের পরিবেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে বামপন্থাই একমাত্র বিকল্প, বামপন্থীদের পথেই হাঁটতে হবে, তবেই পশ্চিমবাংলার নতুন ক্ষেত্রকে তৈরি করা যাবে, যা জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা, বামপন্থীদের সরকার এই পশ্চিমবাংলায় চেয়েছিল, সেই পথেই আমাদেরকে ফিরতে হবে। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন। বাদবাকি সমস্ত খবর দেখার জন্য নজর রাখুন গণশক্তি ডিজিটালের। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।